আমার মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই সমাজে। আজকে আমার সামনে আমার মাকে থানা থেকে লাথি দিয়ে বের করে দেওয়া হয়। আমি সব দেখতেছি কিন্তু কিছুই বলতে পারছি না। থানার ভিতরে 5 জন মিলে আমাকে উল্টো করে লাঠিচার্জ করছে, তা আবার উল্লঙ্ঘ করে। আসলেই ভাই, গরিবের কোনো দুনিয়ার নাই। আমার পরিবার বলতে আমার মার ছোট একটা বোন, বয়স মাত্র 8 বছর। এত বেশি বোঝে না। বোনের বয়স যখন 4 মাস তখন বাবা মারা যায়, আর তখন থেকে সংসারের হাল আমি ধরি। এই একটা দোকানে কাজ করি আর থাকি বস্তিতে। এই জন্য আমি মাকে সব সময়ই বলি, আম্মু, গরিবের কোনো জীবন আছে? আর মা তখন আমাকে একটাই উত্তর দেয়, মানুষ ছোট থেকে বড়, বড় থেকে কখনো ছোট হয় দেখেছো? হয়। আমারও ও আশা আছে তোকে নিয়ে অনেক বড় কিছু করবি। ভালো কোনো ভার্সিটিতে চান্স পেতাম, কিন্তু টাকার কারণে পরীক্ষা দিতে পারে নাই। কাছে একটা সরকারি ভার্সিটি ছিল, ওইখানেই ভর্তি হয়ে গেছি। কোনো মতো পড়াশোনাটা চালাই আম্মুর কারণে। আম্মু না থাকলে হয়তো পড়াশোনাও করতাম না। তো আজকে সকালে দোকানে যাচ্ছি, আম্মু প্রতিদিন আমাকে একটাই কথা বলে, বাবা, কাজ করতে যাবি যা, কিন্তু কারোর সাথে ঝগড়া করবি না। আরে কি যে বলো না আম্মু, আমি কারোর সাথে ঝগড়া কেন করি বলো তো? তাও বাবা, এই শহরের মানুষগুলো ভালো না। জানি আম্মু, তোমাকে বলতে হবে না। মিলি কই আমার ছোট বোন? ঘরে বসে বসে দেখ কি করছে। যত জিনিসপত্র আছে সব উল্টো করছে, আর কি করবে। থাক, ছোট মানুষ, করতে দাও। আচ্ছা আম্মু, যাই, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা, যা। কিছু দূর আসতে একটা মেয়ে বলল, স্যার, ওই লাল শার্ট পরা ছেলে আছে না, ওর মতোই দেখতে। আর বলতে হবে না মা, তুমি চলে যাও। আমি নিশ্চিত ওই হবে। দেখ ওকে কেমন উচিত শিক্ষা দিই। মনে মনে চিন্তা করছি, লাল শার্ট পরা তো এখানে আমি ছাড়া কেউ নেই, তাহলে কি আমাকেই বলছে? পিছনে তাকে দেখে আমাদের থানার ওসি। আমার খুব ভয় হতে লাগলো। এই ছেলে, এদিকে আসো। আমি ভয়ে ভয়ে ওদের কাছে হেঁটে গেলাম। জি স্যার, কিছু বলবেন? স্যার, যারা ধর্ষণ করে তারা এই ছেলের মতোই ভালো সাজে। আপনি তাকে চিনতেই পারবেন না। কি বলছেন? ধর্ষণ মানে? কালকে তুমি কই ছিলে? জি কেন? আমি আমার বাড়িতে এখন কোথায় যাচ্ছ? কাজ করতে। কি কাজ করো? জি, দোকানে কাজ করি। কালকে যাও নাই কেন? জি, কালকে অসুস্থ ছিলাম স্যার, এজন্য যাই নাই। বাস স্যার, সব প্রমাণ হয়ে গেছে। আর কে করবে? ছেলেটাই মেয়েটাকে ধর্ষণ করেছে, আর মেয়েটা তো নিজেই দেখিয়ে দিয়ে গেছে। কি বলছেন? আপনার মাথা খারাপ? আমি আবার কাকে ধর্ষণ করব? জীবনে কোনো মেয়েকে শুয়ে পর্যন্ত দেখি নাই। যারা ধর্ষণ করে তারা ঠিক তোর মতোই কথা বলে। ওই একে গাড়িতে তুল, এইভাবে এই স্বীকার করবে না। স্যার, আমার কথাটা তো একটু শুনবেন। আচ্ছা, তাহলে এখন স্বীকার করে ফেল যে কালকের মেয়েটাকে তুই ধর্ষণ করছিস। তাহলে শাস্তি কম দেওয়ার চেষ্টা করব। বলছি তো আমি কিছু করি নাই। একটু পর পর কি বলছেন? আর কাকে ধর্ষণ করব আমি? তোর সাহস তো কম নয়। একে তো আমার কথার উত্তর দিচ্ছিস না, আবার আমার মুখে মুখে কথা বলছিস। এই একে জেলে ভরে লাঠি চার্জ কর, সব বের কর। আপনাকে বলতে হবে না, দেখেন সব কিভাবে স্বীকার করে। প্লিজ প্লিজ স্যার, আমার কথাটা তো একটু শুনুন। কেউ আমার কোনো কথা না শুনে হাজতে ভরে 5 জন মিলে আমাকে লাঠিচার্জ করছে। দেখ, এখনো সময় আছে। বল যে মেয়েটাকে কিভাবে ধর্ষণ করলি। বলছি তো, আমি মেয়েটাকে চিনিই না, আবার ধর্ষণ করব কিভাবে? ও তাই নাকি? তবে রে, একটু জোরে বললাম। স্যার, ওর মুখ থেকে কথাই বের হচ্ছে না। উল্টো করে উলঙ্গ করে পিঠাও, তাহলে সব বলে দিবে। আমাকেও তাই করছে, শুধু চিৎকার করছি আর কিছু বলতে পারছি না। এখনো সময় আছে, বলে দে। আমি ধর্ষণ করি নাই তবে রে। বলে ইচ্ছা মতো মারতে লাগলো। হঠাৎ বাইরে থেকে আমরা আওয়াজ শুনতে পারছি। আম্মু কান্না করতে করতে বলল, কি কারণে আমার ছেলেকে এভাবে মারছেন? আপনার ছেলে ধর্ষণ করেছে একটা মেয়েকে। কি বলছেন? আপনার মাথা খারাপ হয়েছে? আমার ছেলে মোটে এমনটা করতে পারে না। ও তাই নাকি? মেয়েটা নিজেই আপনার ছেলেকে দেখিয়ে বলেছে? মেয়েটা হয়তো ভুল দেখছে। আমাদের দেশে নাকি ধর্ষণের বিচার হয় না। আমি থাকতে হবে। এখন এখান থেকে চলে যা। আপনার পায়ে পড়ি, আমার ছেলেকে ছেড়ে দেন।
একটা গোপন কথা কি জানেন? জেলের ভিতরে মেয়েদের আমি ধর্ষণ করি। তাই বলছি, আপনি এখন এখান থেকে চলে যান, নয়তো বলা যায় না, আপনার উপরও আমার নজর পড়তে পারে। ছি ছি ছি, থানায় ওসি এত খারাপ? খারাপ দেখছো কি? হ্যাঁ, বলে আম্মুকে লাথি দিয়ে বের করে দিল। আম্মু কান্না করতে করতে চলে যাচ্ছে। বিশ্বাস করেন ভাই, এই কাহিনী দেখে আমার শরীরের ভেতরে আগুন জ্বলছে। মনটা চাইতেছে সব কটাকে কুপিয়ে হত্যা করি, কিন্তু পারছি না। হঠাৎ একটা মেয়ে তার বাবাকে নিয়ে এসে বলছে, স্যার কাকে ধরে নিয়ে আসছেন? তুমি চিন্তা করিও না, ওই দেখ ছেলেটাকে মেরে কি অবস্থা করে ফেলেছে। কিন্তু স্যার ও তো আমার সাথে কিছু করে নাই। মানে কি সব কথা বলছো? জি স্যার, যে আমাকে ধর্ষণ করেছে ওর নাম রনি, আর ও রাস্তায় মেয়েদের নিয়ে ঘুরছে। রনি নামটা শুনে বুঝে গেছি ওর কোনো বিচার হবে না। সন্ত্রাসীর কোনো বিচার হয় না। ওর বাবার টাকার অভাব নাই, আর রনি যাকে পারে তাকে মারে। আর ধর্ষণের তো কোনো কথাই নাই। ছেলেকে নিয়ে আসো তো। আমাকে কাপড় পরিয়ে বাহির করে নিয়ে আসলো। হাঁটার শক্তিটুকু আমার শরীরে নাই, কীভাবে বাড়িতে যাব তাই চিন্তা করছি। ভাইয়া সরি সরি, আমার জন্য আপনাকে আজকে। আমি একটা হাসি দিয়ে বললাম, স্যার আমি না ধর্ষণ করেছি, গর্বের কোনো বিচার নাই। জানি স্যার, বলতে হবে না। একটা হেল্প করবেন, আমাকে শুধু বাড়িতে দিয়ে আসবেন। কনস্টেবল, যাও ওকে বাড়িতে দিয়ে আসো। স্যার যে আমাকে ধর্ষণ করেছে তাকে ধরবেন না? আরে যাও না মা, তুমি চিন্তা করিও না, আমি সব দেখে নিব। কিন্তু স্যার ও তো জেলের বাইরে ঘোরাঘুরি করছে। তো কি হয়েছে, যাও বলছি, শোনা যায় না কানে? কিন্তু স্যার। বলছি তো যেতে। ভয়ে মেয়েটা চলে গেল। আমি মনে মনে হাসতেছি, জানি ওর কোনো বিচার হবে না। পুলিশকে যে টাকা দিতে পারবে পুলিশ তার পক্ষেই কথা বলবে। এজন্য পুলিশকে আমি ঘৃণা করি। আর আজকে আমার সাথে যা হয়েছে, এরপর থেকে তো পুলিশকে দু চোখেও দেখার ইচ্ছে করবে না। পুলিশ আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। কোনো মতো বাড়ির ভেতরে গেলাম। আম্মু আমাকে দেখে জোরে ধরে কান্না করছে। বাবা, ওসির কথা কি সত্যি? অন্যায় করে বড় লোকেরা আর শাস্তি পায় গরিবেরা। বাবা, আমাদের এত টাকা নেয় রে, নইলে আজকে আর তোর এই অবস্থা হতো না। বাদ দাও, আমি এমনিই ভালো হয়ে যাব। আর যে মেয়েটা ধর্ষণ হয়েছে ছেলেটা ছিল রনি। ওদের তো কোনো বিচার হবে না, রনিকে সবাই চিনে। কেন, আমাকেই তো মারছে, ওরা আর কি করবে। ভাইয়া, ভাইয়া, তোমার কি হয়েছে? না রে বোন, কিছু হয় নাই। এই রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে গেছি। দেখে শুনে হাঁটবা না, তুমি বোকা ছেলে। লক্ষ্মী বোন আমার। এখানে শুয়ে থাক কিছুক্ষণ, তাহলে ভালো লাগবে। আম্মু। আম্মু চলে যাওয়ার পর আমার গার্লফ্রেন্ডকে কল দিলাম। গরিবের আবার গার্লফ্রেন্ড, তাই তো চিন্তা করছেন। আসলেই বড়লোক বাবার একমাত্র মেয়ে, খুব কেয়ারিং আমাকে, এজন্যই করে। আমি ওকেও খুব ভালোবাসি, কিন্তু আমি এটা জানি ওর সাথে কখনো আমার যায় না, আর কখনো মিলনও হবেও না। আর ওর বাসা আমাদের বাসা থেকে 10 টাকা ভাড়া। গো, কি করো তুমি? এই তো শুয়ে আছি, তুমি কি করো? এই তো বান্ধবীদের সাথে বসে কথা বলছি। ও আচ্ছা। কাজে যাও নাই আজকে? গেছিলাম, একটু সমস্যার জন্য চলে আসছি। সুমাইয়ার বান্ধবী ফোনের ভেতরে ওকে কি জানি বলছে, তবে হালকা করে শুনতে পারছি। সুমাইয়া, এটা তো শেখস পারফেক্ট, সে আমাকে বাদ দেবে না। আস্তে কথা বল, ও শুনতে পাবে। খুব বিজি নাকি? তোমার জন্য তো আমি সব সময় ফ্রি, জানো না? কিন্তু তোমার কণ্ঠটা এমন শোনা যাচ্ছে কেন? এই একটু অসুস্থ হয়ে গেছি। ঠিক মতো ওষুধ খাবা, আর তোমার বিকাশে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, ওষুধ কিনে খাবা। লাগবে না, আমার কাছে টাকা আছে। জানি, বলতে হবে না। তাহলে? তোমার মনের কথা আমি বুঝি। ও তাই নাকি? আচ্ছা, একটা কথা বলবো লাদেন? বলো। মনে করো তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। কি বলছো তুমি? তোমাকে স্যার আমি থাকতে পারবো? বলো। আরে পাগল, মনে করতে বলেছি। তাও পারবো না। মনে করতে বলেছি তো, প্লিজ বাবু। আচ্ছা মনে করলাম, এখন বলো। আমি যে তোমাকে এত টাকা দিচ্ছি, এই টাকার বিনিময়ে কি দিবা আমাকে? টাকা তো তোমার সব খরচ করে ফেলছি, তাই দিতে পারবো না। তবে তুমি যা বলবে তাই করবো, এছাড়া উপায় থাকবে না। মনে থাকে যেন। কি? কিছু না, বাদ দাও। এসব হিসেব তুমি বুঝবে না। খুব শীঘ্রই তোমার সাথে দেখা হবে, তবে সেটা স্পেশাল ভাবে। কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। খুব তাড়াতাড়ি বুঝে যাবে আশা করি।
কি জানি কী সব কথা তুমি বলো। আচ্ছা ফোন রাখি, মা আছে পাশে। ওকে বেবি। ফোনটা রেখে দিলাম। হঠাৎ একটা মেসেজ আসলো, 10,000 টাকা। আসলে সুমাইয়া আমাকে অনেক টাকা দিছে, এই পর্যন্ত যদি আমি নাও করি তাও দেয়। এখন আমার মনে হয় যেন ও আমাকে ভালোবাসে না, আমাকে নিয়ে কেমন যেন একটা গেম খেলছে, সেটা ওর বান্ধবীদের কথায় বুঝতে পারি। সে যাই হোক, 2 মাসের সম্পর্ক আমাদের, আমি তো ওকে ভালোবাসি। এভাবে 3-4 দিন চলে গেল। এখন আমি অনেকটাই সুস্থ। সকালে দোকানে যাব, ঘর থেকে বের হয়েছি, কিন্তু পাশের বাসার মেয়েটা আমার পথ আটকে দাঁড়াইছে। মেয়েটার নাম তুবা, অনেকটাই ভালো, তবে আমার সাথে কথা বলতে চায়। আমি বলি না, প্লিজ ম্যাডাম আমার পথ ছাড়ুন। এই আমি তোমার সাথে কথা বলতে চাই, আর তুমি এমন করো কেন? দেখুন, আপনি বড়লোক বাবার একমাত্র সন্তান, আপনার সাথে আমার যায় না। কই আমি আর কই আপনি, মানুষ দেখলে কি বলবে? বলে হেঁটে যাচ্ছি। আমার কথাটা তো শুনবেন। আমি কোনো কথা না বলে চলে যাচ্ছি। বড়লোকদের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। দোকানে যাওয়ার পর, কি চাই এখানে? আসলে চাচা একটু অসুস্থ ছিলাম, এজন্য আসতে পারি নাই। দোকানটা কি তোমার বাবার যে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করবে আবার আসবে না? সরি চাচা, আর হবে না। এটাই শেষ, আর একবার এরকম হলে চাকরি করতে হবে না। আমি আর কিছু বললাম না। আমার সাথে আরেকটা ছেলে কাজ করে, নাম রাসেল। ছেলেটা খুবই ভালো। আমি চলে গেলাম, আর একবার বিকেলে আসবো। সমস্যা নেই, যান, আমরা পারবো। চাচা চলে যাওয়ার পর, কিরে এতদিন আসলি না কেন? সে অনেক কাহিনী। কাহিনি কি বল, বেটা আমার উপর দিয়ে অনেক চাপ যায়, তুই না আসলে। আমি তো আসতেই চাইছিলাম, কিন্তু শরীরে দেয় নাই রে। কি হয়েছে বলতো? শুনতে হবে। রাসেল সব শোনার পর, এসব আবার হয় নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তো আমি কি আর মিথ্যা বলছি? কি জানি বাবা, তবে আমার বিশ্বাস হয় না। থাক ভাই, তোর বিশ্বাস করতে হবে না। তো তোর গার্লফ্রেন্ডের খবর কি? আমার গার্লফ্রেন্ডের হায়াত আছে, কথা বলতে না বলতেই ও ফোন দিয়ে দিছে, দেখছস? ভালো, তো প্রেম কর। গরিবের আবার প্রেম? প্রেম করে বলিস গরিবের আবার প্রেম, শালা। আচ্ছা একটু চুপ থাক, কথা বলি। ফোনটা রিসিভ করলাম। এত দেরি লাগে একটা ফোন রিসিভ করতে? সরি বেবি, কাজ করছি তো এই জন্য একটু দেরি হয়েছে। তো কেমন আছে আমার জানটা? এই তো কোনো রকম ভালো। তুমি কেমন আছো? আমি অনেক ভালো। কালকে তো শুক্রবার, কালকে সারাদিন আমরা ঘুরবো। কিন্তু আমার তো কাজ করতে হবে। আমি কিচ্ছু শুনতে চাই না। কালকে তুমি আমার সাথে ঘুরবে, ব্যাস, আর কিচ্ছু না। আশা লাগবেই। তুমি বুঝি আমাকে ভালোবাসো না? অনেক ভালোবাসি তোমাকে, জানো না? তাহলে বলো কেন আমার সাথে আসবে না? সরি। লাদেন, রনি আসছে মনে হয়, সিগারেট নেবে, ফোনটা একটু রাখ। তুমি একটু লাইনে থাকো কেমন? ওকে বাবু। এই ছোট লোকের বাচ্চা, 1 প্যাকেট সিগারেট দে। জি স্যার, এই নিন। কাজ খুব ভালো করিস। বলে চলে যাচ্ছে। রনি ভাই টাকা? আমার কাছ থেকে টাকা নিবি? কিন্তু চাচা তো বকা দেবে আমাদের। জীবনের ভয় করিস না, বাড়িতে ফিরতে পারবি তো আমার কাছ থেকে টাকা নিয়ে। আর তোর চাচাকে আমার কথা বলিস, তো চাচা সহ সব কয়টাকে ভরে দেবো। শালা আমার কাছ থেকে টাকা চায়, সাহস দেখে বাঁচি না। এলাকার প্লাবান বলে বেঁচে গেলি, থাকিস তো বস্তিতে, আবার মুখের উপর কথা বলিস। সরি ভাই। কিভাবে বড় ভাইয়ের সম্মান করতে হয় শিখ। রনি চলে গেল। কেন ঝামেলা করতে গেলি? তো কি করব বল, প্রতিদিন এসে যা পড়ে তা নিয়ে যাবে, টাকা ছাড়াই। যেখানে চাচা কিছু বলে না ভয়ে, আর তুই কি বললি? তাই লাইনে আসো। এতক্ষণ তোমাদের ঝগড়া শুনছিলাম। এ বড়লোকেরা যা করে আর কি। ছেলেটা কে? চৌধুরী সাহেবের একমাত্র ছেলে, বানাইছে তো সন্ত্রাস। এই শালার জন্য কালকে আমাকে এটা বলে জিভে কামড় দিলাম। সুমাইকে বলা যাবে না। কি হয়েছে? এই কিছু না। এই সময় আমার তো সহ্য হচ্ছে না, তোর বয়ফ্রেন্ডকে তাড়াতাড়ি নিয়ে আয় না। আরেকটু অপেক্ষা কর, তাহলে তো সবাই মিলে এনজয় করতে পারবো। কি বলে তোমার বান্ধবী, আর কিসের এনজয় করবে? আরে কিছু না, বলছি আমরা পিকনিকে যাব তো, এই জন্যই এনজয় হবে। অনেকেই এই কথা বলছে। ও তাই বলো। আচ্ছা তুমি কি সব সময় তোমার বান্ধবীদের সাথে থাকো? ওরাই তো আমার সব কিছু। আর আমি? তুমিই তো আমার বেঁচে থাকার ওষুধ। ও আচ্ছা তাই নাকি? যে সুমাইয়ের কিছুক্ষণ সাথে কথা বলে ফোন রেখে দিলাম। কাজ করতে করতে রাত হয়ে গেল। বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সব গুছিয়ে বাড়িতে যাওয়ার পর দেখি মিলি দরজার সামনেই দাঁড়িয়ে আছে। কি চাই আমার বোনটার? কথা বলছি না।
আমি মিলিকে কোলে নিয়ে বললাম, এই নে তোর চকলেট। আর রাগ করিস কেন? তো তুমি এসেই আমাকে চকলেট দিবে না? আমি তো দেখতে চেয়েছিলাম আমার বোনের কেমন রাগ আছে। আমার অনেক রাগ আছে জানো ভাইয়া, আমি তোমাকে মারবো যেই দিন চকলেট না আনবে। এই জন্যই তো ভয়ে ভয়ে তোর জন্য চকলেট নিয়ে আসি। দেখেছো তুমি আমাকে কেমন ভয় পাও? অনেক ভয় পাই। এখন বল আম্মু কই? পাশের বাসায় গেছে। রে বাবা, কখন আসলি? এই তো মাত্র আসলাম। আচ্ছা বাবা, আমি খাবার দিচ্ছি। তোমাকে কেমন যেন টেনশন লাগছে। আম্মু কোনো কিছু কি হয়েছে? এটা বলতে আম্মু তাড়াহুড়ো করে বলল, না বাবা, কিছু হয় নাই, আমার আবার কি হবে? আচ্ছা আমি হাত মুখ ধুয়ে আসি। রাতে খেয়ে শুয়ে গেলাম। সকাল 8টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরে বসে আছি। কোথায় যাবি নাকি আজকে? আম্মু এক ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব। আচ্ছা সাবধানে যা। আম্মু। ভাইয়া আমার চকলেট নিয়ে আসবা? অবশ্যই বোন। ঘর থেকে বের হয়ে কিছুদূর যেতেই আবার পুলিশের গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। পুলিশের গাড়ি দেখে শরীর জ্বলতে লাগলো। আজকে আবার কি চাই? স্যার আপনাকে আমার সাথে যেতে বলেছে, চলেন। আমি কোনো কথা না বলে উঠে পড়লাম। জানি ওদের সাথে কথা বলে লাভ নেই, আমাকে নিয়েই যাবে। থানায় গিয়ে দেখি রনি ওসির সামনে বসে আছে। ও তাহলে সেদিন আমার জন্য তুই অযথা মার খেলি? আমি কিছু বললাম না। তো আজকে কি ওর নামে কেস ফাইল করব? ওরা যত মানে না করে ফেল, আর আমাকে বলে এই নে 1 লাখ টাকা, আমার জন্য অনেক কিছুই করলি, এভাবেই থাকতে থাক আমার পেছনে অনেক কিছুই পাবি। ওসি আমার কাছ থেকে টাকা নিয়ে বলল, নাম বল। আমার টাকা নিলেন কেন? এইগুলো তোরে দিছি বলে তোর হয়ে গেল? শালা সেই দিনের মতো উল্টা করে পিটা। কিন্তু এই টাকাগুলো তো আমার হাতে একটা জোরে আঘাত করলো লাঠি দিয়ে। আমিও বাবাগো বলে একটা চিৎকার দিলাম। চুপ শালা চুপ, মুখে মুখে কথা বলিস? এমন কেস দিয়ে জেলে ভরে দিব জীবনেও আর বের হতে পারবি না। নাম বল, এখন তোর জন্য বসে থাকতে পারবো না। জি লাদেন। আগে পিছে কিছুই নাই। শেখ লাদেন ইসলাম তানজিম। বাবা মার নাম বল। আমি সব বলার পর, আচ্ছা এইগুলো কিসের জন্য নিচ্ছেন? তুই একটা ছেলেকে মেরে হাসপাতালে পাঠাইলি, এটারই একটা কেস ফাইল করলাম যাতে ছেলের বাবা দেখতে পারে। অবশ্যই জেলে বন্দি করতাম তোরে, কিন্তু সেদিন মারছি তো, এই জন্য আর কিছু করলাম না। কিন্তু আমি তো কাউকে মারি নাই। মারছি তো রনি, আর এর হিসাব দিবি তুই। আচ্ছা বুঝলাম, তাহলে এখন কি আমি যেতে পারি? কিছু বললাম না, নইলে ঝামেলায় পড়বো। ও যা। আমি চুপচাপ বের হয়ে গেলাম। আমার উপর রাগ ছিল না, কিন্তু টাকাগুলো নিয়ে নিল। ছাড়বো না শালা। তোরে সময় একদিন আমারও আসবে, সব পুলিশ জাতিকে দেখে নেব, এমন অপবাদ দেব পুলিশের নামে মুখ দেখাতেও পারবি না। মনকে শান্ত করার জন্য এগুলো বললাম। জানি না পুলিশের উপর প্রতিশোধ নিতে পারবো কি না, তবে সুযোগ ফেলে কাউকেই ছাড়বো না। ফোনটা বের করে দেখি সুমাইয়ের 20টা মিসড কল। তাড়াতাড়ি ফোনটা ব্যাক করলাম। এই শালা, সে কখন থেকে তোকে কল দিচ্ছি, তোর তো কোনো খবরই নাই। আসলে আম্মু কাছে ছিল তো এই জন্য। আর তুমি আমাকে শালা বলছো? যাও, তোমার সাথে কথা বলবো না। সরি, অনেক রাগে বলে ফেলেছি। জান, এই পার্কে আমি 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। সরি, আমি চলে আসছি। 5 মিনিট দাঁড়াও, আমি 10 মিনিটের মাঝেই চলে আসছি। ফোন রেখে দিয়ে হাঁটতে হাঁটতে পার্কে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি সুমাইয়া একটা বেঞ্চে বসে আছে, পরনে নীল শাড়ি। আমি ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। সুমাইয়া ভয়ে ভয়ে বলল, কে? আরে পাগলি, আমি। ও তুমি? আমি তো ভয় পেয়ে গেছি। এতক্ষণ আসার সময় হলো তোমার? সে কখন থেকে আমি অপেক্ষা করছি। এ দেখো কান ধরছি, আর দেরি হবে না। আচ্ছা বাদ দাও, চলো ওইদিকে যাই। একটু পরে যাই, তোমাকে জড়িয়ে ধরে রাখি কিছুক্ষণ। তোমার গার্লফ্রেন্ডকে তুমি জড়িয়ে ধরবে, এর জন্য কি অনুমতি নিতে হয়? আমি সুমাইয়াকে জড়িয়ে ধরে বললাম, এত আদর দিচ্ছ যে? আর কয়েকদিনই তো, তুমি পর হয়ে যাবে, আর আমাকে পটাতে হবে না। কি বলো? কিছুই তো বুঝতে পারছি না। এসব তুমি বুঝবা না। আমার মনে হচ্ছে পেছন থেকে কেউ আমাদের ফলো করছে। কই, আমি দেখতে পাচ্ছি না তো। আচ্ছা এসব বাদ দাও, এখন বলো তোমার পছন্দের শাড়ি পরে এসেছি, কেমন লাগছে আমাকে? অনেক অনেক সুন্দর, তোমার সুন্দরের তুলনাই হয় না। সত্যি তুমি খুশি হয়েছো তো? অনেক অনেক। তো চলো সামনে একটু যাই। চলো। আচ্ছা লাদেন, যদি কোনোদিন শোনো
আমি তোমাকে ভালোবাসি নাই, তখন কি করবে তুমি? তোমার সাথে ঘুরতে আসছি, একটু মজা করবো তা না, আর তুমি কী সব কথা বলো? আচ্ছা বাবা, সরি। জানো তোমাকে আমি কত ভালোবাসি? তুমি আমার বান্ধবীদের সাথে পরিচয় হবা? তোমার বান্ধবী আছে আবার? ফোনে কি শুনতা? ও সরি, মনে নাই। আমার 4টা কলিজার টুকরা বান্ধবী আছে। কিরে, তোরা কই? 4টা মেয়ে এসে বললো। এই যে আমরা। মেয়েগুলো দেখে অনেক বড়লোক পরিবারের মনে হয়, আর সুন্দর আছে বলতেই হবে। ওর নাম তানিয়া, তাসিবা। এভাবে 4 জনের সাথে পরিচয় করিয়ে দিল। তবে এর মাঝে একটা বান্ধবী ঠোঁট কামড়াচ্ছে। আমি ইশারাতে বললাম, এমন করছে কেন? মেয়েটা কিছু বললো না। ওরা এখানেই আসছে শুধু তোমার সাথে পরিচয় হতে। ও, সব রেডি আছে, তুই বিকালে নিয়ে আসবি, আমরা অপেক্ষায় আছি। সুমাইয়া বললো তাদের চিন্তা করতে হবে না, ঠিক সময় নিয়ে আসবো। তাড়াতাড়ি করবি, কতদিন পর আবার। ইস, আবার তো ভেবে খুব ভালো লাগতেছে। কিসের কথা বলছো তোমরা? সেসব তুমি বুঝবা না। আচ্ছা তোরা তাহলে যায়। হ্যাঁ বাই, বিকালে দেখা হবে। সুমাইকে নিয়ে বিকাল পর্যন্ত ঘুরলাম। টাকা খরচ করছে সুমাইয়া, আর আমি শুধু ফ্রিতে ঘুরছি। হঠাৎ ফোনটা বাজতে লাগলো। যে ফোনটা ধরবো, ফোন আর ধরতে হবে না, আমার সাথে চলো, এখন তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই নাকি? চলো আমিও দেখতে যাই। আমার বাবু কি দেখাবে আমাকে। আবার ফোনটা বাজতে লাগলো। জরুরি ফোনও হতে পারে, ফোনটা একটু ধরি বাবু। আচ্ছা ধরো। নম্বরটা তো আম্মুর। আচ্ছা দেখি কি বলে। আম্মু বলো। কেমন জানি হাউমাউ শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে একসাথে অনেক মানুষ, এজন্য এমন শব্দ শোনা যাচ্ছে। আপনার মা আর আপনি যেখানেই থাকেন না কেন, এই মুহূর্ততে বাড়িতে আসেন, আপনার মার অনেক বিপদ হয়েছে। আমি অস্থির হয়ে বললাম, কি হয়েছে আমার আম্মুর? তাড়াতাড়ি আসেন, কথা বলতে পারবো না। ফোনটা রেখে, সুমাইয়া আমাকে যেতে হবে প্লিজ, কিছু মনে করো না, আমার আম্মু মনে অনেক অসুস্থ। কিন্তু আমি যে এত কিছু রেডি করলাম, তার কি হবে? প্লিজ বাবু আরেকদিন, বলে দৌড় দিলাম বাড়িতে। গিয়ে দেখি অনেক ভিড় জমে আছে। ভিড় ঠেলে ভেতরে গিয়ে দেখি সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ। আমার বুকের ভেতর কেমন জানি ঠুক ঠুক করছে। পাশে দেখি মিলি দাঁড়িয়ে আছে, আমাকে দেখে দুবার কান্না জড়িত চোখে তাকিয়ে আছে। আমি সাদা কাপড়ে মোড়ানো কাপড়টা একটু সরাতেই সিটকে 2 হাত দূরে গিয়ে পড়লাম। চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। আম্মুকে এখন এখন প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে, ও আম্মু কেন তুমি আমাকে রেখে মারা গেলে? পাশ থেকে একটা মহিলা আস্তে করে বলল, কি জানি বাবা, কি নাকি কলঙ্ক নিয়ে গলায় ফাঁসি দিচ্ছে। তখন আমার মাথায় এলো, আম্মু তাহলে গলায় ফাঁসি দিচ্ছে। দেখেন ভাইয়া, আপনি কান্না করলে আপনার পিচ্চি বোন কি করবে? ও তো এখনো কিছু বুঝে না। আমি কোনো কথা বলছি না। এই পৃথিবীতে শুধু আমার আপন ছিল 2 জন, একজন আমার আম্মু, আরেকজন আমার বোন। ভাইয়া তুমি কান্না করছো কেন? আর আম্মু এবারে শুয়ে আছে কেন? আমি মিলিকে জোরে ধরে আসি। কি বলবো, পিচ্ছি একটা মেয়ে, এখনো এত কিছু বোঝে না। সব মিলে আম্মুর দাফন কাফন সম্পূর্ণ করলাম। মিলি সেই বিকাল থেকে কিছু খায় নাই, দোকান থেকে কিছু কিনে মিলিকে দিলাম, এনে বোন খেয়ে নে। আমি খাবো না, আম্মু আর তুমিও তো এখনো খাও নাই। আমি মিলিকে কি জবাব দেব? কথা বলার মতো ভাষা আমার নাই। খাবারগুলো এক সাইডে রাখলাম। আমার মনে শুধু একটাই প্রশ্ন, আম্মু ফাঁস নিল কেন? কেউ কি কিছু করছে? মিলি এদিকে আয় তো। মিলি আমাকে জোরে ধরে বলল, বলো ভাইয়া। আচ্ছা আমি চলে যাওয়ার পর কি হয়েছিল বলতে পারবি? ভাইয়া, তবে মনে পড়ছে না। একটু মনে করতো। ভাইয়া, মনে হয়েছে। তুমি চলে যাওয়ার পর ওই পাশের বাসার কাকা এসেছিল। পরে পরে বলে মিনি কান্না শুরু করে দিল। কি হয়েছে বোন, তুই কান্না করছিস কেন? কাকা আসার পর আম্মু আমাকে জোর করে ঘর থেকে বাহির করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি কান্না করেছি। কি বলছিস এসব? ভাইয়া, আমার সব মনে আছে। কাকা যখন বের হয়েছিল তখন তারপর অনেক কি কাপড় ছিল? অনেকক্ষণ পর বের হয়েছে, তখন দেখি শার্টটা কাঁধে নিয়ে লুঙ্গিটা পরতে পরতে গেল।
আর আমাকে বলে লক্ষ্মী একটা মেয়ে। আর আমি ভেতরে গিয়ে দেখি আম্মু শাড়ি পরছে। আমি যখন আম্মুকে বলি, আম্মু তোমার কাপড় খোলা কেন, তখন আম্মু কান্না করতে করতে বলে, মারে তোদের দিকে তাকিয়ে আমি আমার জীবনে দিয়ে দিলাম। অনেক ভালোবাসি তোমায় আম্মু। পরে আমি আম্মুকে জড়িয়ে ধরি, আর আম্মু আমাকে জড়িয়ে ধরে বলে, এতদিন ছিলাম পবিত্র, এখন তোর মা আর পবিত্র নেই। আমাকে ধরিস না আম্মু। আর বলে, তোর ভাইকে বলিস আমাকে যেন খারাপ মা না ভাবে। আমি তোদের জন্য আমার জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম। আর কিছুক্ষণ পর মা উপরে একটা দড়ি বাঁধে, আর আমি জিজ্ঞাসা করি, এটা কি মা? আম্মু বলে, আমার বেঁচে থাকার অধিকার নেই। পরে যখন আম্মু গলায় দড়ি দেয়, তখন আমি জিজ্ঞেস করি, এসব কি করস আম্মু? উত্তরে বলে, তোদের ছেড়ে উপরে চলে যাচ্ছি। আম্মু যখন উপরে ওঠে তখন পাগুলো কেমন জানি করছিল। আমি আম্মুকে বলি, কি হয়েছে আম্মু তোমার? কিন্তু আম্মু কোনো কথাই বলে না। তাই আমি ভয়ে পাশের বাসায় তুবা আন্টিকে ডেকে নিয়ে আসি। আর বলতে হবে না বোন, সব বুঝে গেছি। আমার মাথায় এখন খুন চেপে আসি। রমেশ কাকাকে ছাড়বো না আমি। আজকে রাতে ওর একটা ব্যবস্থা করবো। শালা তোর কত বড় সাহস! ভাইয়া ভাইয়া, আম্মু তোমাকে একটা চিঠি দিতে বলেছে। কই? দাঁড়াও, নিয়ে আসছি। লুকিয়ে রাখছি, কেউ যদি নিয়ে যায়। মিলি চিঠি এনে আমার হাতে দিল। প্রথমে লেখা আছে, আমার প্রিয় ছেলে, আমাকে মাফ করে দিস। আমি খারাপ একটা মা, জানিস কেন এমন হয়েছি? আমিও তোর মতন বাঁচতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। তোর রমেশ কাকা আমাদের কাছ থেকে 1,00,000 টাকা পায়। বাবা, তুই তো একটা ছোট দোকানে কাজ করিস। যে টাকা পাস সেই টাকা দিয়ে কোনো মতেই সংসার চলে। তোর পড়াশোনার খরচ, এর জন্য 1,00,000 টাকা আনছিলাম। বলেছি তুই কিছুদিন পর দিয়ে দিবি, কিন্তু তোর উপর আমি আর চাপ দিতে পারি নাই। আর কালকে উনি বলে টাকা মাফ করব, তবে কি বলবো বাবা, মানুষের চরিত্র এত খারাপ, কি করব বল? ছেলের দিকে তাকিয়ে নিজের জীবন কুরবান করে দিলাম। তাও তোরা সুখে থাক বাবা। তোর কাছে একটাই অনুরোধ, আমাকে খারাপ মনে করিস না। তোর বোনকে কখনো কষ্ট দিস না বাবা। অনেক ভালোবাসি তোদের। আমি পারলাম না বাবা, মাফ করে দিস আমাকে। অনেক স্বপ্ন ছিল তুই বড় হয়ে কোনো সরকারি চাকরি করবি। আমি মানুষকে দেখিয়ে বলবো, দেখেন আমার ছেলে আজকে অনেক বড় অফিসার। কিন্তু সব শেষ হয়ে গেল। তুই পড়াশোনা ভালো করে কর, আর তোর বোনকে কোনো কিছুর অভাব দিবি না। ওকে রাজার মেয়ের মতন রাখবি। আমার একটাই মেয়ে। আর সাবধান, তোর রমেশ কাকুকে কিছুই করিস না। আমার কসম বাবা। এখন ওদের সময়, একটা কথা বলি, এখন সময় ওদের, আমাদেরও সময় আসবে। আর আশা করি তুই ভালো থাকবি। তোর বিছানার নিচে আমার অলংকারগুলো, এগুলো বিক্রি করে দিস বাবা। আর কিছু দিয়ে যেতে পারলাম না, এটি তোর হতভাগা মা। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আজকে আমাদের জন্য আমার মা নিজের জীবন দিয়ে দিল। আমার মাকে আমি বাঁচাতে পারলাম না। কেমন ছেলে আমি! নিজের উপর নিজের ঘৃণা হচ্ছে। শুধু মার কথা আটকে আছি। নইলে শালাকে ঘর থেকে বের করে কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দিতাম। আমার মা ঠিকই বলেছে, সময় একদিন আমারও আসবে। অপেক্ষা কর, সব কটাকে দেখে নেব। মিলি আমার চোখের পানি ছোট ছোট হাত দিয়ে মুছে দিল। ভাইয়া, তুমি কান্না করছো কেন? না বোন, আমাদের জন্ম তো বস্তিতে, তাই কান্না করি। তবে চিন্তা করিস না, তোরে আমি আম্মুর কথা মতোই রাখবো। এজন্য যদি আমাকে যা সাজতে হয় সাজবো। ভাইয়া,
আমার না খুব খিদা পেয়েছে। নে এগুলো খা। এসব দোকানের জিনিস খেয়ে আর পেট ভরবে? তুমি এই নাও, এখানে আসো। টিফিন বক্স কি জানি নিয়ে আসলো। তবে এত রাতে এখানে আসছেন কেন? চলে যান, মানুষ দেখলে খারাপ ভাবে। আমি জানি, বলতে হবে না। এখনো তো মনে হয় কিচ্ছু খান নাই। এগুলো খেয়ে নিবেন আর আমি গেলাম, লুকিয়ে আসছি। বলেই তুবা চলে গেল। ভাইয়া, তুবা আন্টি অনেক ভালো। আর ওনার মা? কি করছে, তোরে কিছু বলছে কি? হ্যাঁ ভাইয়া, বলে বস্তির মেয়ে এখানে কি করে, আর আমাকে ভেতরে ঢুকতেই দেয় না, বলে ঘরে নোংরা হয়ে যাবে। আমি তখন কান্না করে বলেছি তুবা আন্টিকে নিতে আসছি, এমন করছেন কেন? পরে ভেতর থেকে তুবা আন্টি দৌড়ে এসে আমাকে কোলে নিয়ে আসে। গরিবের কেউ দাম দেয় না বোন। গরিব কি ভাইয়া? ঘুমাবি না? আমি তো আম্মুকে ছাড়া ঘুমাতে পারি না। আম্মু কই গেছে ভাইয়া? আমাদের ঘরের চাল অনেকটা ভাঙা, এজন্য ঘর থেকে উপরে তাকালেই চাঁদ দেখা যায়। এই যে উপরে একটা তারা দেখা যায়। আম্মু ওখানে চলে গেছে। ওখানে গেছে কেন ভাইয়া? আমার উপর রাগ করে আমি যে তোর চকলেট এনে দেই না, এই জন্য। ভাইয়া, আমি আর চকলেট খাবো না, আম্মুকে আসতে বলো। ওখান থেকে কখনো আর আমাদের আম্মু ফিরে আসবে না, শুধু আমাদের দেখবেন। তুই আম্মুর সাথে কথা বলতে পারবি, কিন্তু আম্মু তো বলবে না। তাহলে আমিও আম্মুর কাছে চলে যাই ভাইয়া। আমি মিলিকে জড়িয়ে ধরে কান্না করছি। এখন বলিস না বোন, তুই চলে গেলে আমি মারা যাব। এখন শুধু আমি বেঁচে আছি তোর জন্য। ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তাহলে আমি তোমার বুকের মাঝে ঘুমাবো? মিলিকে নিয়ে শুয়ে পড়লাম। আমার বুকের মাঝে ছোট ছোট হাত দিয়ে আমাকে জড়িয়ে আসে। আমি আর কী বা করতাম, শুধু কান্না করতে ইচ্ছে করে। আমার কেন করলো আম্মু আমার সাথে এমন? আমাকে বলতো, দরকার হলে আমার একটা কিডনি বিক্রি করে হলেও টাকা দিয়ে দিতাম। আচ্ছা, কষ্ট হলে আমার কাছে বারবার ঘুরে ফিরে আসে কেন? আচ্ছা, আমি কি গরিব বলে? আমি তো মানুষ, ওরা কেন আমাদের মানুষ মনে করে না? কোনো মতে আমার জীবন চলতে লাগলো। মিলিকে স্কুলে দিয়ে আমি দোকানে যাই, আবার বিকালে মিলিকে নিয়ে আসি। আমার দোকানে বসে বসে মিলি খেলে। রাতে একেবারে দুই ভাই বোন মিলে বাসায় চলে যাই। তো একদিন রাতে বাসায় যাচ্ছি হেঁটে হেঁটে। ভাইয়া, তোমার খুব কষ্ট হয় না? আরে বোকা মেয়ে, আমার আবার কিসের কষ্ট? তুই আমার একমাত্র বোন, তোর জন্য আমি সব করতে রাজি আছি। মিলিকে বাসায় নিয়ে আসতেই মনে হচ্ছে কোনো একটা মেয়ে চিৎকার দিয়ে বলছে, আমাকে বাঁচাও। বারবার এই আওয়াজটা আমার কানে আসছে। মিলি, তুই একটু বসে বসে চকলেট খা, আমি একটু বাইরে থেকে আসি। আচ্ছা ভাইয়া, তাড়াতাড়ি আসবা। ভয় পাবি না তো? আমি এখন বড় হয়েছি, ভয় পাই না আমি। লক্ষ্মী বোন আমার। আমি ঘর থেকে বাইরে হয়ে আওয়াজটা শুনতে লাগলাম। অনেকটা পথ আসার পর দেখি রনি একটা মেয়েকে জোর করে গাড়িতে তুলছে। মেয়েটা বাঁচতে খুব চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এছাড়া কি করব আমি? আমার হাত বাঁধা। যদি আমি বাধা দিতে যাই তাহলে ওরা আমাকেও মেরে ফেলবে। কিন্তু এত দূরে কারো কানে এই মেয়ের আওয়াজ গেল না, তাহলে আমার কানে কীভাবে গেল? মেয়েটাকে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে। পারলাম না কিছু করতে। এখন কান্না করে কি করব? আমার সামনে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। সি সি, আমি আমার মাকেই বাঁচাতে পারলাম না। আমার তো এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকারও নেই। শুধু বোনের দিকে তাকিয়ে বেঁচে আছি। কেমন জানি মনে হচ্ছে মেয়েটা আমাকে বলছিল ওকে বাঁচাতে। আর শুধু আমার বোন হতো তাহলে আমি কি করতাম? না না, আর চিন্তা করতে পারছি না। মাথায় দুই হাতে চাপ দিয়ে মাটিতে বসে পড়লাম। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার সাথে বারবার কেন এমন হয় বুঝি না। কিছুক্ষণ পর দাঁড়িয়ে চোখে পানি মুছে পাশে তাকে দেখি অনেক দূরে এসে গেছি। তাদের বাসায় যেতে হবে। আমার বোনকে রেখে আসছি, না জানি ও কী করে। শর্টকাট রাস্তা দিয়ে ঢুকে গেলাম, তাদের হেঁটে যাচ্ছি। হঠাৎ সামনে দেখি একদল মেয়ে রাস্তা আটকে সিগারেট খাচ্ছে। মনে মনে বললাম, না জানি আজকে কোন বিপদে পড়ি। মেয়েগুলো আমাকে দেখে বলল, এইদিকে আয়। আমি ভয়ে ভয়ে ওদের কাছে গেলাম। এখান দিয়ে কই যাস? জি আপু, বাসে যাচ্ছি। আমার গায়ের উপর হাত দিয়ে বলল, দেখতে তো মালটা ভালোই, তোর বাসা কই? ওই সামনের বস্তিতে। ছি ছি ছি, তুই বস্তির ছেলে? বলে আমার মুখের উপর থুথু দিল।
আমি হাত দিয়ে মুখ পরিষ্কার করলাম। আমি মনে মনে বললাম, গরিব বলে আমাদের কোনো দাম নেই। তুই এই রাস্তা দিয়ে আইসোস, তুই জানিস না এখানে প্রতিদিন আমাদের আড্ডা চলে? সরি আপু, সত্যি আমি জানতাম না, জানলে আর এই রাস্তা দিয়ে আসতাম না। সিগারেট খাস তুই? না আপু, এইগুলো খাই না। আজকে খাবি? আর এগুলো সিগারেট না, সাথে গাঁজা মেশানো আছে। প্লিজ আপু, আমি এগুলো খেতে পারি না। তা বললে হবে না, খেতে হবে। ওই তোর ওরে ধর। সব কটা মেয়ে আমাকে ধরে সিগারেট খাওয়ালো। মাথাটা কেমন জানি ঘুরছে আর চোখ দিয়ে পানি পড়ছে, মনে হচ্ছে। এখন যা এখান থেকে। কোনো মতে হাঁটতে হাঁটতে বাসায় আসলাম, তবে কিভাবে আসছি বলতে পারি না। ভাইয়া তুমি আসছো? জানো আমি কত ভয় পেয়েছি। মিলি বোন, আমার ঘরের টক জাতীয় কিছু আছে? আছে তো, আমের আচার আম্মু বানিয়ে রাখছে, আমি মাঝে মাঝে খাই। আমাকে একটু এনে দিবি? দাঁড়াও ভাইয়া, আনছি। টক খেয়ে শুয়ে আছি, এখন সব ঠিক লাগছে। ভাইয়া তোমার কি হয়েছিল? কিছু না বোন, আজকে মনে হয় রান্না করতে পারবো না, অনেক রাত হয়ে গেছে। আমি হোটেল থেকে খাবার নিয়ে আসি। তুমি যাবা না? এত দেরি করে আসো, পরে আমাকে মিথ্যা বলো। এখন আর দেরি হবে না, বিশ্বাস কর বোন, যাবো আর আসবো। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি দিলাম, হবে? যাও। পকেটে হাত দিয়ে দেখি 100 টাকা আছে। যাক, আজকে রাতটা চলে যাবে। রাতে শুয়ে শুয়ে চিন্তা করছি, সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে কেন, বুঝতে পারে না। আমার জন্ম হওয়াটাই কি পাপ ছিল? কেন সবাই আমার সাথে এমন করে, বুঝি না। সকালে মিলিকে স্কুলে দিয়ে দোকানে যাব, কিন্তু হঠাৎ রাতের কথা মনে হয়ে ভয়ে ভয়ে বাসার দিকে আসছি। না জানি থানার ওসি আমাকে আবার ধর্ষণের অভিযোগ দিয়ে দেয় না। না, আজকে আর বাইরে থাকা যাবে না। আমি কোথাও গেলে আমার বোনের কি হবে, পরে এসব চিন্তা করে বাসায় চলে যাচ্ছি। বাসার কাছাকাছি আসতে তোমার আম্মু ডাক দিল। এই ছেলে, এদিকে আসো। জি আন্টি। জানি না তোমার আম্মু কেন ফাঁস নিল, না জানি কোন বেটার লগে কি করেছে, বলা তো যায় না, স্বামী নাই। আমার হাতটা ছিল রডের উপর, এমন জোরে রডে চাপ দিলাম, হাতটা সামান্য পরিমাণে কেটে গেছে। বুঝতে পারছি তোমার মা যদি না হতো তাহলেই এখানে শরীর থেকে কালারটা আলাদা করে ফেলতাম। রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। সে যাই হোক, তোমার আম্মুর কাছে আমি 5,000 টাকা পেতাম, তোমার পড়াশোনা করতে নিছিল বলে ছেলে চাকরি পেলে দিয়ে দিব। তখন তো আর বলতে পারি নাই, তোমার কাছে এখন বললাম। জানি তুমি টাকা দিতে পারবা না, এক কাজ করো, আজকে কাজের মেয়েটা আসে নাই, আমার বাসাটা একটু পরিষ্কার করে দাও, তাহলে আর টাকা দিতে হবে না। মনে মনে বললাম, হায় রে, দুনিয়ার মানুষ সুযোগ পেলেই সৎ ব্যবহার করে। কি চিন্তা করো, কাজ করবা কি না, টাকাগুলো নইলে দিতে হবে। জি আন্টি, আমি রাজি। তো দাঁড়িয়ে আছো কেন, কাজে লেগে পড়ো। মানসন মাটিতে পুঁতে দিলাম। টাকার জন্য আজকে আমাকে কত কি করতে হচ্ছে, আর মানুষের চিন্তাভাবনা এত নিচ যে আমি বুঝতে পারি নাই। কাজ করতে হতে বেকার হয়ে গেল। হঠাৎ দেখি তুবা কোথা থেকে আসছে, মনে হয় ভার্সিটিতে গেছিল। আমাকে ওদের বাসায় পরিষ্কার করতে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। দাঁড়ান বলছি, দাঁড়ান। জি বলুন। আপনাকে এসব কাজ করতে বলেছে? হ্যাঁ। আরে মা, আমি বলেছি, ওর মার কাছে আমি 5,000 টাকা পেতাম, টাকা তো আর দিবে না, এই জন্য। আম্মু, তোমার মাথা খারাপ হয়ে গেছে টাকার জন্য? তুমি ছি ছি। আর আপনি যান, আপনার সাথে আমি পরে হিসাব করব। কিন্তু কিন্তু শুনতে চাই না, যেতে বলছি না আপনাকে। আমি বাসা থেকে বাইর হয়ে গেলাম আর শুনতে পাচ্ছি তুবা ওর মার সাথে ঝগড়া করছে। আসলে এই মেয়েটা অনেক ভালো, আর মাটা একদম ডায়েরি বুড়ি। কীভাবে যে ওনার পেট থেকে এই মেয়েটা হলো, এখন আমারই সন্দেহ হয়। কিছু চিন্তা করি না আমি। থাক, সেসব কথা বাদ দেই। আমি ঋণ পরিশোধ করতে পারছি, এটাই অনেক। কালকে ভার্সিটিতে যেতে হবে, অনেকদিন ধরে যায় না। বিকেলে রান্না করে মিলিকে স্কুলে থেকে নিয়ে আসলাম। সকালে মিলিকে স্কুলে দিয়ে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। যখন গেটের ভেতরে ঢুকলাম, অনেকটা পথ চলে গেছি, তখন কলেজের এক বড় ভাই ডাক দিল। তাকে অবশ্য আমি চিনি, ছাত্রলীগ করে কলেজে। মনে মনে বললাম, কিন্তু আমাকে ডাকলো কেন, বুঝতে পারলাম না। হেরে ওনার কাছে চলে গেলাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। কি জন্য ডাকছেন ভাই? আমার গালে একটা চট দে।
মানে কি বলছেন ভাই? যাই বলছি তাই কর, আমাকে থাপ্পড় দিতে বলছি তুই দে। ভাই আপনি এখানে ছাত্রলীগ করেন, আপনাকে সম্মান করি, কীভাবে চড় দেবো বলেন? তাছাড়া আমি কেন? তোরে কলেজের অনেকেই চেনে না, আর আমার একটা দরকার আছে তোরে, সেটা করতে বলছি, তাড়াতাড়ি কর। কিন্তু ভাই। আবার বলিস কিন্তু। কি এক জ্বালায় পড়লাম রে ভাই, ধুর। আস্তে করে ভাইয়ের গালে একটা চড় দিলাম। ওমা, চড় দিয়ে আমি মনে হয় ভুল করছি। কোথা থেকে একটা মেয়ে এসে আমার গালে আরো দূরে চড় দিয়ে বললো, তোর তো সাহস কম না, তুই আমার বয়ফ্রেন্ডের গালে চড় দিস? কিন্তু তুই তো আমাকে ভালোবাসিস না। কে বললো? হ্যাঁ, আমি বলছি যে তোমাকে ভালোবাসি না। তুমি জানো না মেয়েদের মুখ ফাটে তো বুক ফাটে না? ছোট ভাই, আমি ওর পক্ষ থেকে সরি বলছি, কিছু মনে করিও না। হ্যাঁ, আসলে দেখতে চাইছিলাম তোমার ভাবি আমাকে কেমন ভালোবাসে। আরে না ভাই, সমস্যা নাই। কোনো সমস্যা হলে আমাকে বলিও, কেমন? ওকে ভাই। হেঁটে যাচ্ছি আর চিন্তা করছি, আমাকে দেখি এখন সবাই ব্যবহার করে। আমি মনে হয় খেলার একটা পুতুল। বুঝি না রে ভাই, আমার সাথে কেন এমন হয়। ভার্সিটিতে কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে বাসার উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি। একটু সামনে যেতে দেখি পুলিশের গাড়ি। এটা থেকে ভয় পেয়ে গেলাম, কোর সামনে আর যাওয়া যাবে না, পরে কামড় দিয়ে দেবে পিছনে। ওরা টাকার জন্য এত নিচে যে নামতে পারে তা আমার জানা ছিল না। সে যাই হোক, অন্য একটা রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। আর একটা বোরকা পরা মেয়ে ডেকে বলল, ভাইয়া একটু দাঁড়ান। আমি দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকালাম, কিন্তু চিনতে পারলাম না। জি আপু, কিছু বলবেন কি? আসলে ভাইয়া সেই দিনের জন্য সরি। আমি তো আপনাকে চিনিই না। আমি মিতু ভাইয়া, ওই যে ধর্ষণের অভিযোগে আপনাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। আমি মন খারাপ করে বললাম, ও তো এখন কি আবার আপনার জন্য থানায় গিয়ে মার খেতে হবে? লাগলে বলতে পারেন, আমরা তো মানুষ না, সবাই যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করে। এভাবে বলছেন কেন? সত্যি সেই দিনের জন্য সরি। আপনার শার্ট দেখে মনে করছি আপনি সেই যে আমাকে। থাক, বলতে হবে না, যা হয়ে গেছে তা তো আর বললেও আসবে না নাকি? ভাইয়া আপনি অনেক ভালো মানুষ। আমি একটা হাসি দিয়ে বললাম, মানুষে খারাপ বলে আমাকে, আর আপনি ভালো বলছেন? বুঝলাম না। সেই দিন আপনি আমার জন্য এত মাইর খেলেন, তা আমাকে কিছু বললেন না। আপনি তো আর ইচ্ছে করে আমাকে। আচ্ছা, এসব কথা বাদ দিই। তো আপনার কি খবর, ভালো আছেন তো? কিভাবে ভালো থাকি ভাইয়া, এত বড় একটা অপবাদ কাঁধে নিয়ে ঘুরছি, শুধু মরতে পারছি না। বাবা মার মুখে দিয়ে তাকিয়ে বেঁচে আছি। ওর বিচার করে নাই ওসি? ওর নামে মামলা করতে গিয়েছিলাম, কিন্তু ও আমার বাবাকে হুমকি দিয়েছে। বুঝতে পারছি, বড়লোকের কোনো বিচার হয় না জানেন। আমি যদি পারতাম তাহলে ওকে নিজের হাতে কুপিয়ে মারতাম, এটাই আমার একটা শেষ ইচ্ছা। আর কিছু চাই না আমার ভাইয়া। বলে কান্না করে দিল। আপনার বিষয়টা আমি বুঝতে পারছি, দেখেন কান্না করবেন না। আমি চেষ্টা করব, আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান, কখনো যদি ওর সাথে দেখা হয়। ভাই আপনার পায়ে ধরি, ওকে মারতে পারবেন, প্রয়োজনে যত টাকা লাগে আমি দিব। আমার আম্মু একটা কথা কি জানেন, বলে সব সময়, এখন গুন্ডাদের সময়, ওরা যা কিছু করবে করতে দে, সময় তোরও একদিন আসবে, সেদিন আমি সব হিসাব নিব, চিন্তা করবেন না। আপনার বাসা কোথায়? সামনে বস্তিতে থাকি। কি, আপনি বস্তিতে থাকেন? ঘৃণা করেন বুঝে আপনিও? ছি ছি ভাইয়া, কি যে বলেন, আপনার মতো তো মানুষই হয় না। আচ্ছা, কোথায় যাবেন শুনি? ভার্সিটিতে যাব একটু। ওকে যান, আমি বাসা দিয়ে যাব। আচ্ছা, ভালো থাকবেন ভাইয়া, আরেকদিন দেখা হবে। মেয়ে তো হেঁটে হেঁটে চলে যাচ্ছে, মনে মনে বললাম, সবাই দেখি প্রতিশোধ চায়। হায় রে আজব মানুষ, মনটা চায় তো আমারও সব কটাকে মেরে ফেলি, শুধু রাগটা নিয়ন্ত্রণ করতেছি। সেদিন এই রাগ প্রকাশ করব না, সেদিন সামনে কেউ দাঁড়াতেও পারবে না। বাসায় এসে বিকালের খাবার রান্না করে মিলিকে স্কুলে থেকে নিয়ে আসলাম। রাতে মিলিকে নিয়ে শুয়ে আছি, এই 9টার মতো বাজে। ভাইয়া, আজকে মনে হয় বাইরে অনেক ঠান্ডা পড়েছে না রে? যা বাইরে গিয়ে দেখে আয় কেমন ঠান্ডা লাগে। ও মা গো, আমি যাব না, কম্বলের নিচেই এত ঠান্ডা, না জানি বাহিরে কত ঠান্ডা। তোর ঠান্ডা লাগছে? না ভাইয়া, আমার তো খুব গরম লাগছে। ও মা, তাই নাকি? তা বলিস কেন ঠান্ডা? না, আমি মনে করেতেছি বাহিরে ঠান্ডা লাগে, এই জন্য। ওরে বাটপার।
হঠাৎ শুনলাম দরজায় ঠক ঠক করছে কে যেন। এখন আবার কে আসলো? হুম হুম, যেমন দেখতো কে আসলো। আমি পারবো না বাবা, পরে আমার ঠান্ডা লাগবে, তুই যা। আচ্ছা তাহলে তুই শুয়ে থাক। এটাও পারবো না। তাহলে কি করবো বল, তোরে নিয়ে আর পারি না। আমাকেও কোলে নে। আচ্ছা কথা বলিস না, আর আয়। মিলিকে কোলে নিলাম। আবার কম্বল নিলি কেন? আমার ঠান্ডা লাগে না বুঝি? হুম হুম, বোন তোর যা ইচ্ছে কর, তোর সাথে আমি কথা বলতে পারবো না। মিলিকে কোলে নিয়ে দরজায় খুললাম, দেখি আন্টি আর তুবা আসছে। তুবাকে দেখেই মিলি তুবা আন্টি বলে লাফ দিয়ে তুবার কোলে চলে গেল, আবার কম্বল নিয়ে। এখন যদি পরে যেতে। আমি জানি তো, আন্টি আমাকে পড়তে দিত না, ঠিকই ধরে নিত। আমি দূরে চেয়ার দিলাম, আন্টি আর তুবা বসলো। আন্টি চিন্তা করবেন না, কয়েকদিনের ভেতরে আপনার টাকা আমি দিয়ে দেবো। এই আম্মু তোরে কি বলে আগে তুই শুনবি, আগ বাড়িয়ে কথা বলিস। জি আন্টি বলেন। আসলেই বাবা, আমি সেই দিনের জন্য সরি। তুবা তখন তোমার কথা বলেছে, আসলে তুমি অনেক কষ্টে আছো, তখন আমার ওইসব করা ঠিক হয় নাই। সরি বাবা, মাফ করে দিও। জানো তো আমাকে অল্পতেই আমি অনেক রেগে যাই। আরে আন্টি সরি বলতে হবে না, সরি তো বলার দরকার আমার। আমি এখনো আপনার টাকা দিতে পারি নাই। তোমাকে টাকা দিতে বলেছি আমি? না আন্টি তাও তো। বাবা, আমি তোমার উপর অনেক অন্যায় করে ফেলেছি, সরি। না আন্টি সরি বলতে হবে না, আপনি গরিবের বাড়িতে আসছেন এটাই অনেক। তুমি চাইলে আমাদের উপরের রুমে তোমার বোনকে নিয়ে থাকতে পারো, ভাড়া দিতে হবে না তোমাকে। আরে না না আন্টি কি যে বলেন। আসলে আন্টি আমার আম্মুর শেষ স্মৃতি নিয়ে আমি বাঁচতে চাই। সে যাই হোক, যখন তোমার মন চাইবে তখন গেলেই হবে। এখন আমার একটা প্রশ্ন। জি আন্টি বলেন। তুমি আমার মেয়ের সাথে বন্ধুত্ব করবে নাকি? আমি তোমার দিকে তাকিয়ে দেখে হাসতেছে। না মানে আন্টি। আমার মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাও এখনই। আসলে আন্টি। ওকে ওকে আন্টি, ভয়ে ভয়ে বলে ফেললাম। তুবা আমি গেলাম, তুই আয়। আম্মু কি কেমন দিলাম? তাই বলে তোমার মার কাছে বলবে? ভালো করেছ, তুই আন্টিকে ফ্রেন্ড করে নিলে কি হয়? হুম, চুপ, তুই কথা বলবি না। উচিত কথা বললেই দোষ, তাই না? আসলেই কি তুই আমার বোন? দুবার মিলে হাসতেছে আমার কথা শুনে। আপনার মা আপনাকে একা একা রেখে গেছে, ভয় করে না? কিসের ভয়, আপনি তো আমার ফ্রেন্ড। যা। ও আচ্ছা, এখন যান ঘুমাবো। কি যা বল। আমি পারবো না, আমার দ্বারা হবে না। বলতে বলছি না। আচ্ছা ভাই তুই এখন যা, হয়েছে? আন্টি আজকে আমি তোমার সাথে ঘুমাবো। আমাকে আন্টি বলা বাদ দিবি। আন্টি বললে নিজেকে কেমন কেমন জানি বুড়ো লাগে। আপনি তো আন্টি। আচ্ছা আন্টি এখন যান। তরে দেখে নিব পরে। বাই ভাইয়া, তুমি একা একা ঘুমাবা। হুম। আরে যা যা, সময় আমারও আসবে। দেখা যাবে। তুবা চলে যাওয়ার পর একা একা শুয়ে আছি। সুমাকে কল দিলাম। বাবু তুমি ভালো আছো তো? আমি অনেক অনেক ভালো আছি। তুমি তো আমাকে একটু কলও দাও না। কই দিই না, আমি সব সময় তোমার কথা চিন্তা করি। জানি জানি, বলতে হবে না। এখন কি করো? এই তো শুয়ে আছি। তোমাকে দেখতে খুব ইচ্ছে করতেছে। সত্যি? তাহলে একটা কাজ করো, কালকে বিকেলে আমাদের 5 বান্ধবীর একটা পার্টি আছে, তুমিও আসো। ওদের সব বয়ফ্রেন্ডরাও আসবে, আর তুমিও আসবে। আসতেই হবে? কালকে যদি কোনো উল্টোপাল্টা হয় না, তাহলে তোমার সাথে কিন্তু সারা জীবনেও আমি কথা বলবো না। আচ্ছা বাবা, বিকালে সময় মতো চলে আসবো। তুমি ফোনে লোকেশন পাঠিয়ে দিও। সেটা তোমার বলতে হবে না। খাওয়া দাওয়া করছো? তোমার ঠোঁট দুটো খেতে ইচ্ছে করছে। যাও, কি সব বলো না তুমি। কেন, লজ্জা করে বুঝি? তো এমন কথা কেউ বলে? আমি বলি তো। আচ্ছা ফোন রাখি, ঘুমাবো এখন। এত তাড়াতাড়ি? সুমাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। সকালে রেডি হয়ে দোকানে গেলাম। আজকে মিলি আর স্কুলে যায় নাই, তুবার সাথে ঘুরবে নাকি। বিকেল হতেই বাড়িতে চলে আসলাম। তো ওদের বাগানে গিয়ে দেখি তুবারে মিলি বসে আছে। ভাইয়া
আজকে তাড়াতাড়ি এসে গেলি যে। হুম হুম। এক জায়গায় যাবো, এই নে মিলি তোর চকলেট। আপুর চকলেট কই? হুম। এক রাতে আন্টি থেকে আপু হয়ে গেল, ভালো ভালো। এই নেন, আপনার জন্য আনছি, মন খারাপ করতে হবে না। ধন্যবাদ। কি হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো, সুমাইয়ের লোকেশন পাঠাইছে। এই জায়গাটা তো আমি চিনি, এখানে একদম নিরিবিলি পরিবেশে, কিন্তু এখানে গিয়ে কি করব? মনে হচ্ছে যেন আমার সাথে কিছু ঘটছে, কিন্তু আমি বুঝতে পারছি না। চিন্তা করছেন? আমি যদি কখনো হারিয়ে যাই, আমার বোনকে দেখতে পারবেন? বাস ভাই, হয়ে গেল। মিলে তো কান্না করতে করতে জামা ভিজিয়ে ফেলছে। আগে হারিয়ে গেল আম্মু, এখন তুই গেলে আমাকে নিয়ে যাবি, আমিও হারিয়ে যাব। সরি সরি বোন, আর বলবো না। মনে থাকে যেন। ভালোবাসেন না আপনার বোনকে? ওর জন্যই তো শুধু বেঁচে আছি। খাবার খাইছেন? আচ্ছা তুবা, তোমার নাম্বারটা দাও, বিপদে পড়লে তো কল করতে পারবো। তুই বলা লাগবে, নইলে দিব না। আচ্ছা, তোর নাম্বারটা একটু দে। এই তো হয়েছে। তুবার নাম্বার দিল। আচ্ছা, আমার বোনকে দেখে রাখিস, হ্যাঁ? রাতে ফিরে আসবো আমি। আমাকে পাইছ না বলবি তো? তুই না আমার ফ্রেন্ড। সুযোগ সৎ ব্যবহার করিস। হ্যাঁ, আচ্ছা বাঙালি তো এটাই করতে পারে। দেখে শুনে যাইস। তুবার মিলির কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, আর আমার বুকটা কেমন জানি ডুবডুব করছে। মনে হচ্ছে যেন সামনে কোনো বিপদ হতে চলছে। আমার কোনো বিপদ হলে আমার এমনিই লাগে, খুব ভয় হচ্ছে। যাবো নাকি যাবো না। সেই দিনেও যাই নাই, আজকে না গেলেও রাগ করবে, তাই কিছু চিন্তা করে হেঁটে যাচ্ছি। যেখানে গেলাম ওর চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, মাঝখানে একটা রাস্তা। সুমে আবার কল দিছে। কই তুমি বাবু? এটা কোথায় রাখলে তুমি? চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। এখানে কেউ আসবে না, আমরা শুধু এনজয় করব, কেউ শুনতেও পাবে না। কিন্তু আমি তো কোনো বাসা দেখতে পাই নাই। একটু হেঁটে বামে আসবা, তারপর সোজা ভিতরে গেলে দেখতে পারবা। রাস্তার সাইডে সুমাইয়ের গাড়ি দেখতে পাচ্ছি। সুমাইয়ের কথা মতো চলে গেলাম, আর যত ভেতরে যাচ্ছি কে জানে আমাকে বলছে, যাইস না লাদেন, অনেক বড় বিপদ হবে তোর। আমার খুব ভয় করছে, এমন ভয়াবহ কখনো করে নাই। সামনে দেখি সুন্দর একটা রাজপ্রাসাদ, ওইটাই মনে হয় হবে। একটু সামনে যেতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলাম। এখন সত্যি সত্যি আমার ভয় হতে লাগলো, না জানি ভেতরে কি হয়। শুধু বাধা খাচ্ছি আসতেই। তোর সুমাইয়া তো আমার গার্লফ্রেন্ড, এত ভয় পাচ্ছি কেন? যা হবার তো হবেই। কোনো কিছু চিন্তা না করে বাসের সামনে গিয়ে কলিং বেল বাজালাম। যখন দরজা খুললো তখন দেখি সুমাইয়াকে এত সুন্দর লাগছে বলার বাইরে। এক দৃষ্টিতে তাকিয়ে আছি, চোখের পলে কি যেন পড়ছে না। সুমাইয়া লজ্জা পেয়ে বলল, এভাবে তাকিয়ে কি দেখো? এত সুন্দর তুমি কিভাবে? মনে হচ্ছে যেন আমার সামনে কোনো পরি দাঁড়িয়ে আছে। যাও, তোমার আর পাম দিতে হবে না, আমি এতটাও সুন্দরী না। নীল শাড়িতে তোমাকে নীল পরির মতো লাগছে। সত্যি? সুমাইয়া আমাকে জোরে ধরে একটা চুমু দিল। কই, তুমি না বলছিলে আজকে পার্টি আছে? কাউকেই দেখতে পারছি না। সবাই আসতেছে। তাহলে আমরা কি অপেক্ষা করবো তাদের জন্য? ওরা আসবে ওদের মতো, তাতে তোমার কি? চলো, টেবিলে বসবে। এখানে বসে কি করব? আমি তোমার জন্য নিজের হাতে রান্না করেছি। এখানে রান্না করা যায়? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমার জন্য আমি স্পেশাল ভাবে রান্না করেছি। সুমাইয়া খাবারগুলো আমার সামনে দিল। তুমি খাবা না? না, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। সত্যি? নাও, হা করো। সুমাইয়া আমাকে খাইয়ে দিচ্ছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। আমি যেন সুমাইয়ার মুখে খাবার তুলে দেব। এটা শুধু তোমার জন্য, আমি খেয়েছি। ও আচ্ছা, কিন্তু তোমার বান্ধবীরা কই? কাউকেই তো দেখতে পারছি না। কি জানি বাবা, বলতে পারবো না। ওরা তো সবাই বলেছিল আসবে, কিন্তু ওরা হয়তো ওদের বয়ফ্রেন্ডকে নিয়ে কোথাও ঘুরতে গেছে। তাহলে আমরা একা একা কি করব? কি করব মানে? তুমি আর আমি মিলে প্রেম করব, চুপি চুপি। এত প্রেম শরীরের জন্য ক্ষতিকর। তাই নাকি স্যার? জি। খাবার শেষ করে সুমাইয়াকে নিয়ে সোফায় বসলাম। কেমন লাগছে তোমার? অনেক ভালো, তবে শরীরের একদম গরম লাগছে। একটু অপেক্ষা করো, সব বুঝতে পারবে। কি বলছো তুমি? কিছুই তো আমি বুঝতে পারছি না। বলছি আমরা বিয়ে করব কবে? আমার বস্তি বাড়িতে তুমি থাকতে পারবে? তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই থাকতে পারবো। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি জানি তো আমার বাবুটা আমাকে কত ভালোবাসে। হঠাৎ আমার কেমন জানি মনে হলো আমার যৌনশক্তি বৃদ্ধি পাচ্ছে, আর শরীর কেমন কেমন জানি করছে। আমি হাতগুলো মুঠো করে কন্ট্রোল করার চেষ্টা করছি। সুমাইয়া আমার দিকে তাকিয়ে, ও হয়তো কিছু বুঝতে পারছে। চলো আমার সাথে।
কোথায়? আরে আসো তো। বলেই সুমাইয়া আমাকে টেনে একটা রুমে নিয়ে গেল। রুমের ভেতরে যেতেই সুমাইয়া রুমটাকে তালা দিয়ে লাগিয়ে দিল। আমি বুঝতে পারছি না রুমে আমার সাথে কি করতে চাচ্ছে সুমাইয়া। রুমটা তালা দিলা কেন? সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কিরে তোরা কই? বলার সাথেই সুমাইয়ার 4 বান্ধবী ওয়াশরুম থেকে টাওয়াল পরে বের হলো। তুমি না বললা ওরা ওদের বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে? আসলে তুমি আমার সাথে কি করতে চাও? আর খাবারের সাথে কি মিশে এলা? আমি তোর মতো গরিবের সাথে প্রেম করব? তোর মনে হয় কি করে? মানে কি বলছো? তাহলে এতদিন আমার সাথে কি ছিল তোমার? সব নাটক ছিল, তোকে ব্যবহার করার জন্য। তোর সাথে প্রেমের উদ্দেশ্য একটাই, তোরে দিয়ে আমরা 5 বান্ধবী আমাদের যৌন চাহিদা মেটাবো। আর তোর খাবারের সাথে পিলস মেশানো হয়েছে যাতে তুই ডবল শক্তি পাস। এমনিতে তো আমাদের 5 বান্ধবীর সাথে পারবি না। হোয়াট? এসব কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সি সি, তুমি যে এতটা নিস আমি চিন্তাও করতে পারি নাই। তোকে চিন্তা করতে হবে না। এখন কাপড় খুলবি নাকি জোর করতে হবে? দেখো, যা হওয়ার তো হয়ে গেছে, এটা আমি তোমাদের সাথে করতে পারবো না। আমার পর আরেকজনের হওয়া গেছে, আমার বউকে কি জবাব দেবো? বিয়ের পর সুমাইয়া একটা হাসি দিয়ে বলল, তোকে টাকা পয়সা দিয়ে লালন পালন করলাম আমরা, আর হকের কথা বলিস? দেখ, তোদের লেকচার শুনতে পারবো না। এখন বল ওকে রেডি হতে। ইস, ইনটেক একটা মার। আগে আমি যাব। বললেই হলো, এত কষ্ট করে পটিয়েছি আমি, আর তুই আগে যাবি? শখ কত! টাকাগুলো কিন্তু আমি বেশি দিয়েছি। সময় আমি বেশি দিয়ে প্রেম করেছি। ওদের কথা শুনে চোখ দিয়ে পানি পড়ছে। আজকে কোথাও আটকে পড়লাম আমি। আমি জানতাম, আমার মন বলছিল আমার বড় কোনো বিপদ হবে, তাও আসলাম। এত চিন্তা করে কি হবে? আর এত কান্না করলেও হবে না। এখান থেকে পালাতে পারবি না। আর কাপড় খুলবি নাকি আমার আসতে হবে? দেখো সুমাইয়া, শেষবারের মতো তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে? এইটাই শেষ ভালোবাসা আবদার। জানি তুমি আমাকে ভালোবাসো নাই, তো আমি তো ভালোবেসেছি। আচ্ছা বল তাড়াতাড়ি, আমরা আর অপেক্ষা করতে পারবো না। আমার জীবনটা তোমাদের কাছে হাত পেতে চাইছি, দিয়ে দাও। একজন ভিক্ষুকের মতো, প্লিজ। তোমরা আমার বোনের মতো। দেখ, আমাদের মনে এত দয়া মায়া নেই। দাঁড়া, মুখ দিয়ে কথা বলে লাভ নেই। বলে আমার কাছে এসে কাপড়গুলো আস্তে আস্তে খুলতে লাগলো, আর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আজকে কোথায় ফেসে গেলাম নিজের দোষে। ওরা সব ইচ্ছে মতো আমাকে নিচে ফেলে যেভাবে খুশি ব্যবহার করছে, আমি শুধু চোখ বন্ধ করে কান্না করছি। এছাড়া আর কী বা করতে পারি? আমি যাকে এত ভালোবেসেছিলাম মন থেকে, আজকে সেই আমাকে ধোকা দিল। সি সি। প্রায় আধা ঘন্টার মতো ওরা আমাকে ব্যবহার করলো। সুমাইয়া, আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না। সুমাইয়া উঠে গিয়ে হাতে করে একটা কি জানি নিয়ে এসে বলল, হ্যাঁ কর। আর কি করতে চাও আমার সাথে? এখনো তো ভালো করে কিছুই করতে পারি নাই। সুমাইয়া আমার মুখে একটা পেল ভরে দিল। কোনো উপায় না পেয়ে খেয়ে ফেললাম। এখন ঠিক আছে বান্ধবী? 1 ঘন্টা সবল হয়ে গেছে? উপরের দিকে হাসতেছি তাকিয়ে। আমি কি কোনো পুরুষ মানুষ? সি সি, আজকে নিজের উপরেই ঘৃণা হচ্ছে। এখন কান্না করে কি হবে? একটা রুমের ভেতরে 5টা মেয়ে মিলে আমাকে ধর্ষণ করার মতো করছে। এই বিচার আমি কার কাছে দেব? কেউ বিশ্বাস করবে না। আমি বুঝতে পারছি একটা মেয়েকে যখন ধর্ষণ করা হয় তখন সে কতটা কষ্ট পায়। আমি দেখতে পারছি আমার নিচ দিয়ে রক্ত পড়ছে। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। চোখগুলো খোলা রাখতে চেষ্টা করছি কিন্তু পারছি না। শুধু কানে শুনতে পারছি ওরা বলা বলি করছে। কি জিনিস পছন্দ করলি বান্ধবী? শালা তো একটা মাল। এত সহজে তো আর পটাতে পারি নাই। অনেক কষ্ট করেছি শালার জন্য। আমাদের 1 মাসে তৃপ্তি মিটে গেছে। এই 1 মাস আর কাউকে লাগবে না। এটা পটালাম আমি, পরে পটাবি তুই। আমি তো পারি না, তুই তো জানিস। হ্যাঁ, জিনিস আনবো আমি, আর পরে খাবি তোরা? আর হবে না। তো কথা বল। কি রে, সারা তো কথা বলছে না। মারাটা গেল নাকি? মারা গেলে আমাদের কি? আরো কিছুক্ষণ অপেক্ষা কর। কিন্তু পরে কোনো কেস খাবো না তো? আরে এসব কিছুই হবে না, জাস্ট এনজয় কর। আর এসবের কথা চিন্তা করিস না, আমি একাই সামলে নিতে পারবো। জীবনে সুখ পেয়ে গেছে, মনটা চাই কি জানিস, প্রতিদিন এভাবে একটা ছেলেকে ধর্ষণ করে। তাহলে তো বিয়ে করে নে। আরে বিয়ে করলে কি আর সবাই মিলে উপভোগ করতে পারবে? তাও ঠিক বললি। আমাদের তো কাজ শেষ, এখন এটা নিয়ে কি করবি? আমার কানগুলো খোলা আছে, আমি সব শুনতে পারছি, কিন্তু নড়তে বা কথা বলা কিছুই করতে পারছি না। এক কাজ করবি, জঙ্গলের ভিতরে ফেলে দে, আর আমরা এখান থেকে চলে গেলে
কেউই ধরতে কি সন্দেহই করতে পারবে না। হুম, ঠিকই বললি। শালাকে কাপড় পরিয়ে নে আগে। আমি পারবো না, তোর বয়ফ্রেন্ড তুই কর। এখন আমার বয়ফ্রেন্ড হয়ে গেল, আর যখন সবাই মিলে এনজয় করলি তখন? ইস, দেখ কেমন লাল হয়ে গেছে। মায়া লাগে তোর? কিছু কিছু। চুপ কর, তাড়াতাড়ি কাজ শেষ করে ফেল, বাসায় যেতে হবে, নইলে বাবা সন্দেহ করবে। আরে ইস, শালা কি বাড়ি দেখতে পাচ্ছিস? আরে তুই কোথায় তাকিয়ে আছিস? আমি তোর বুকের লোমগুলোর দিকে তাকিয়ে আছি। আহা কি সুন্দর। ও বুঝতে পারছি, এই জন্যই তো ওর বুকের মাঝে লাল হয়ে আছে। কামড়ে কি করলি? আরে ও তো মারাই গেছে, এখন এসব বলার লাভ নাই, তাড়াতাড়ি চল। ও কি সত্যিই মারা গেছে? এক কাজ কর, চল ওকে আমরা কেটে ফেলি। আরে এইসব তুই কি বলছিস? আর মারা লাগবে না, ওর উপর যে অত্যাচার করছি এখানেই মারা গেছে, অযথা চিন্তা করে লাভ নেই। মনে মনে ভাবলাম, যাক অন্তত মরবো না। আমি তো ভয় পেয়ে গেছিলাম, যেভাবে বলছিল তোদের কাউকে আমি ছাড়বো না, আমারও হিসাব বাকি আছে, আগে যা তোরা। কি রে সুমাইয়া, তোর কি ভয় করছে নাকি? জীবনে প্রথম এই কাজ করলাম, কেমন জানি একটু একটু ভয় করছে। আরে এত চিন্তা করিস না, রিল্যাক্স বেবি। ও তো এমনি বস্তির ছেলে, আর বিষয়টি যদি উপরে উঠে থানার ওসিকে কিছু টাকা দিয়ে বিষয়টাকে ঢাকা দিয়ে দেব। গুড, একটা ভালো বুদ্ধি করলি তো। অনেকটা গভীরে চলে আসছি, ফেলে দে এখানে। ওর ফোনটা কি করব? ও ভালো একটা কাজ করলি, ফোনটা আনতে ভুলেই গিয়েছিলাম। ওটার জন্যই পরে আমাদের বিপদে পড়তে হতো। ওর সাথে রেখে দে ফোনটা। আমার উপরে ফেলে দিল। আমার না কেমন যেন একটা মায়া হচ্ছে। আচ্ছা সুমাইয়া, তোর তো বয়ফ্রেন্ড ছিল, তুই কি সত্যি ওকে ভালোবেসে ফেলিস নাই তো? আমারও কেমন কেমন জানি লাগছে, ওর জন্য হালকা মায়া হচ্ছে। কি বলছিস? ছেলেটার জন্য সবার মায়া লাগছে, তবে বলতে হবে ছেলের শরীরে জাদু আছে। রে, শালা একটা জিনিস আগে জানতাম না। জানলে কি করতি? প্রতি মাসেই ওকে আমি একা ব্যবহার করতাম। আর আমরা দেখ কি বেইমান হলি তুই। আচ্ছা এসব বাদ দে, এখন চল, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আরে এইভাবে যাওয়া যাবে না, চল সবাই মিলে গোসল করে পবিত্র হয়ে যাই। ঠিকই বললি, চল। ওরা সবাই চলে গেল, আমার কথা বলার পর্যন্ত শক্তিটুকু নাই। কিভাবে একটা ফোন করব বুঝতে পারছি না। যে করে হোক আমাকে বাঁচতে হবে, আমার বোনের জন্য হলেও। এভাবে কিছুক্ষণ থাকলে আমি মারা যেতে পারি রক্ত শূন্যতায়। অনেক কষ্ট করে ফোনটা হাতে নিলাম, মনে হচ্ছে যেন জীবন শেষ হয়ে যাচ্ছে, এত পরিমাণে কষ্ট হচ্ছে। দুবার নাম্বারে কল দিলাম, ঢুকতে দেখি ধরে ফেললো। লাডেন তুই নাকি? আমাকে একটু হেল্প করো, আমি আর পারছি না। কি হয়েছে তোর, আর এভাবে কথা বলছিস কেন? কথা বলার শক্তি নাই রে, আমি খুব কষ্ট করে কথা বলছি, ফোনে লোকেশন দিচ্ছি, তোর কোনো বান্ধবীকে নিয়ে আয়। আর পারছি না, ফোনটা কেটে দিলাম, ফোনে লোকেশন দিয়ে দিলাম। আর যতটা সময় যাচ্ছে মনে হচ্ছে যেন দেহ থেকে প্রাণটা বের হয়ে যাবে। জোর করে মনে হয় আমি ধরে রাখছি, এতটা কষ্ট আমার জীবনে হয় নাই। পরে অনেকক্ষণ পর 3টে লাইট দেখতে পারছি, তুবা লাদেন বলে ডাকছি। কিন্তু আমি এখন যে বলবো আমি এখানে, এই কথা বলার শক্তিটুকুও শরীরে নাই। ওরা আমার কাছাকাছি আসতে একটা মেয়ে বলে, তুবা দেখ তো সামনে কি জানি দেখা যায়। কই? ওই তো। আরে এটাই তো লাদেন। আমার কাছে এসে, রক্তে তো পুরো শরীর ভিজে গেছে, তাড়াতাড়ি ধর। ফোনটা নেই, কিন্তু ওর এই অবস্থা হলো কি করে? আরে এসব পরে চিন্তা করবি, আগে ওকে বাঁচাই, তাড়াতাড়ি গাড়ির কাছে চল। আমি এই পর্যন্তই শুনতে পেলাম। আস্তে আস্তে আমি অজ্ঞান হয়ে পড়লাম, আর কিছু মনে নেই আমার। যখন আমার জ্ঞান ফেলো তখন দেখি